স্যার এই ধরনের পেশায় থাকতে গেলে মানে এই রকম ধরনের অপারেশনসের জন্যে মানে কতটা মাইন্ডসেট মানে কতটা প্রিপারেশন এই রকম ধরনের চ্যালেঞ্জের জন্য মানে আপনাদেরকে নিতে হয় যেটা আমরা সাধারণ মানুষরা তো কিছু বুঝতেই পারি না। দেখুন, আমাদের যে ট্রেনিং হয়, পুলিশের যে ট্রেনিং হয়, সেটাতে এটা একরকমভাবে ইনবিল্ট করিয়ে দেওয়া হয়, মানে মাইন্ডসেটটা সেইটা যাতে নেওয়া যায় সেটার জন্য তৈরি আমাদের করে দেওয়া হয়। ট্রেনিংটাই সেরকমভাবে হয়। এছাড়া ধরেন চাকরির মধ্যে থাকতে থাকতে আস্তে আস্তে এরকম ধরনের সিচুয়েশন যত আমরা ডিল করি তত আমরা এটার সাথে ইউজ টু হয়ে যাই। ঠিক আছে, এবার ধরে নিন নাক্সেল এরিয়াতে যখন ছিলাম আমি ওখানে অনেক দিনই ছিলাম। তারপরে যখন একটা কোনো অপারেশন হতো, আগে একটা প্রপার ব্রিফিং হয়, সেখানে কি কি ধরনের পরিস্থিতি আসতে পারে সেটা নিয়ে আলোচনা হয়। সবসময় যে যেটা আলোচিত হয়েছে সেটাই সবসময় হয় তা নয়, কিন্তু আস্তে আস্তে এই ধরনের পরিস্থিতিতে পড়তে পড়তে একরকমের একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট এসে যায়। কিন্তু সর্বোপরি আমি বলবো যে আমাদের যে ট্রেনিং যেটা করানো হয়, পুলিশের ট্রেনিং খুব রিগারাস ট্রেনিং করানো হয়। তার মধ্যে এই ধরনের জাঙ্গল ওয়ারফেয়ার থেকে শুরু করে বিভিন্ন ট্যাকটিক্স, অন্যান্য জিনিসের সাথে সাথে এগুলো শেখানো হয়। সেই জন্য এই ট্রেনিংটা হওয়ার দরুন আমরা এই ধরনের পরিস্থিতিতে যাতে কি করে রিয়্যাক্ট করতে হয় সেটা আমরা আস্তে আস্তে ইউজড হয়ে যাই। স্যার মাওবাড়ি এলাকার আপনি তো ছিলেন বহুদিন ওখানে অপারেশনে ছিলেন স্যার, ওখানকার রোমহর্ষক যদি কিছু ঘটনা যেগুলো আপনার মানে যেগুলো আপনি ভুলতে পারবেন না মনে আছে সেগুলো যদি একটু শেয়ার করেন হচ্ছে। দেখুন, এরকম অনেকগুলো ঘটনাই হয়েছিল, কারণ অনেক অপারেশনসে আমরা গেছিলাম। একটা আমি বলতে পারি, আমরা দুলি বলে একটা জায়গা ছিল, একটা গ্রাম ছিল, দুলি রাঞ্জা বলা হতো, দুটো এরকম গ্রাম ছিল, আর সেটা একদম জঙ্গল লাগোয়া গ্রাম ছিল। তো আমরা রাত্রিবেলা একটা ইনফরমেশনের বেসিসে গেছিলাম ওখানটাতে। খবর ছিল যে ওই জায়গাটাতে মাওয়িস্টদের একটা ক্যাম্প ছিল আর অনেকজন ওখানে ছিল। তো আমরা গেছিলাম, কোবরা ফোর্সও আমাদের সাথে গেছিল। গিয়ে তারপরে পুরো রাতভর আমরা ট্রাক্সে করে একটা জায়গায় যাই পুরো অন্ধকারের মধ্যে। তারপরে সেখানে নেবে আমরা জঙ্গলের ভেতরে প্রায় 3-3.5 কিলোমিটার ইন্টু দ্য ইন্টিরিয়ার অফ দ্য জঙ্গল আমরা হেঁটে হেঁটে গেছিলাম পুরো রাতভর। মানে ধরে নিন ট্রাকে করে গিয়ে একটা সময় একটা জায়গাতে আমরা নামলাম, নেবে প্রায় ঘন্টা 2-3 হবে আমরা হেঁটে হেঁটে প্রায় 4টে-4:15 নাগাদ আমরা একটা জায়গায় পৌঁছই, যেখান থেকে কিছু দূরেই আমাদের কাছে খবর ছিল যে মাওয়িস্ট ক্যাম্পটা আছে। তো তারপরে আমরা আমাদের যেরকমভাবে আর কি মুভমেন্ট করা হয় জঙ্গলে, একটু ট্যাকটিক্যাল মুভমেন্ট আমরা বলি, সেরকমভাবে 4:15 থেকে শুরু করে কিছু দূর যাওয়ার পর আমার একটু সংশয় হয়েছিল যে খবরটা যেটা আছে সেটা কি আদৌ ঠিক হয়েছে নাকি। কিছুক্ষণ 15 মিনিট প্রায় আমরা হাঁটবার মতো অবস্থায় হেঁটেছিলাম, কারণ কোনো রকম কোনো সেরকম ইন্ডিকেশন পাওয়া যাচ্ছিল না অ্যাপারেন্টলি। তো যে আমাকে খবরটা দিয়েছিল তাকে আমি ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম যে একটু দেখো তো, মানে তুমি যে খবরটা দিয়েছিলে সেটা ঠিক আছে তো, মানে যাদের থাকার কথা আছে তো। কিছুক্ষণ পরে ও বললো যে হ্যাঁ স্যার, তো আছে। বলতে না বলতেই ডান দিক থেকে মানে প্রচুর গোলাগুলি শুরু হয়েছিল। তো তারপরে মাওয়িস্ট ক্যাম্প অ্যাকচুয়ালি ওখানটাতে ছিল, পুলিশকে অ্যাডভান্স করতে দেখে ওরা গুলি করে, কাউন্টার ফায়ার আমরা করি, এই করে ওই অপারেশনে বেশ কিছু মাওয়িস্ট মারা গেছিলো, ফায়ারিং হয়েছিল। এবার যখন এটা হচ্ছিল তখন 2-3টে গুলি আমার মাথার ওপর দিয়ে গেছিলো, কারণ আমি একদম মানে মাটিতে শুয়েছিলাম যাতে গুলি না লাগে, কিন্তু কয়েকটা গুলি গেছিলো। তারপরে কিছু আমরা ওদের জিনিসপত্র সেগুলো রিকভারি করা হয়েছিল, কয়েকজন ওদের মারা গেছিলো। সেই সব কিছু কালেক্ট করে যখন আমরা আবার ফিরে আসছি আস্তে আস্তে, আমরা ইনফর্ম করলাম হেডকোয়ার্টার্সে এই ঘটনা ঘটেছিল। তো আরও খবর আসছিল যে আরও ওদের যারা সঙ্গী সাথী ছিল তারা আস্তে আস্তে চেষ্টা করছে আমাদেরকে ঘিরে মানে হিট ব্যাক করার। ফেরবার সময় আবার সেরকম একটা অ্যানাদার রাউন্ড অফ ফায়ারিং হয়েছিল। তো হয়ে আলটিমেটলি তারপরে আমরা ফিরে আসতে পেরেছিলাম। তো এই পুরো ইনসিডেন্টে ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন হয়েছিল, ব্রহ্মাস্ত্র বলতে পারেন আমাদের কাছে। তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান যেটা আমি মনে করতে পারছি এখন এই মুহূর্তে। অনিশ সরকারের মতে মানে আপনার মতে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক বা যোগাযোগ ঠিক কেমন হওয়া উচিত? দেখুন, সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক অবশ্যই ভালো হওয়া উচিত। আর একটা কনসেপ্ট আছে কমিউনিটি পুলিশিং। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে পুলিশের যে কাজটা সেটা এনফোর্সমেন্টের,
সেখানে সমাজের মধ্যে যেগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট এলিমেন্টস আছে বা যেগুলো খারাপ এলিমেন্টস আছে তাদেরকে ধরপাকড় পুলিশ করে। সেটার দরুন বলতে পারেন বা অনেক সময় লোকজনের একটা পুলিশের প্রতি একটু হলেও একটু ভয় ভীতি থাকে। তার মানে এটা নয় যে পুলিশ সবাইকে কিছু করছে বা ধরছে, সেটা অবশ্যই নয়, কিন্তু তবু একটা হয় যে যাদের কাজটা হচ্ছে দুষ্কৃতীদের ধরা, তাদের প্রতি মানুষের একটা ভয় থাকে। কমিউনিটি পুলিশিংয়ের যে কনসেপ্ট এসছে এটাকেই যাতে সাধারণ মানুষের পক্ষে পুলিশের প্রতি ওই ভয়টা যাতে না থাকে, এবং যাতে পুলিশ শুধুমাত্র ধরপাকড়ই করছে না, তারা অন্যান্য সামাজিক কাজের মধ্যেও যুক্ত আছে, সেটাকে প্রতিস্থাপন করার জন্যই কমিউনিটি পুলিশিং আছে। আপনি দেখবেন আজকাল পুলিশের মাধ্যমে কত কিছু হচ্ছে, বিভিন্ন জেলাতে ম্যারাথন করানো হচ্ছে, পুলিশ অর্গানাইজ করছে, তারপরে অন্যান্য সোশ্যাল ওয়ার্ক যেগুলো আছে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে করা হচ্ছে। তারপরে ধরে নিন গ্রিনারি, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন জিনিস করা হয়, কম্বল বিতরণ, রক্তদান, এই জিনিসগুলো করা হচ্ছে। তো এইগুলোর পারপাসটা হচ্ছে যাতে সাধারণ মানুষের যারা ক্রিমিনাল নয় তাদের মধ্যে পুলিশের প্রতি কোনো ভয় না থাকে। সাধারণ মানুষের সাথে পুলিশ একত্রিত হয়েই কাজ করলে সেই কাজটা সফল হবে। পুলিশ মানুষের জন্যই আছে। তো সেই জিনিসটা যতটা বেশি বোঝা যাবে ততই ভালো। তো সেই জন্য আমি আবার বলবো যে পুলিশ আর পাবলিকের রিলেশনশিপ, পুলিশ যেমন অন্যান্য পেশাগত লোকজন আছে, উকিল হোক, ডাক্তার হোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক, ইঞ্জিনিয়ার হোক, তারা সমাজে একটা পরিষেবা দিচ্ছে, পুলিশও সেটা দিচ্ছে। তো যারা পরিষেবা দিচ্ছে আর যারা পরিষেবা নিচ্ছে তাদের মধ্যে একটা স্বাভাবিক সুসম্পর্ক হওয়াটাই এক্সপেক্টেড, বাঞ্ছনীয়। সেটাই হওয়া উচিত পুলিশ আর সাধারণ মানুষের সম্পর্কে। স্যার, এমনি একটা গুরুত্বপূর্ণ একটা এতখানি দায়িত্বে আপনি রয়েছেন, এরপরে স্যার একটা লেখালেখি করা, যথেষ্ট মাইন্ডসেট, ভাবনা চিন্তা, অনেক কিছুর পরে গিয়ে লেখালেখি হয়। স্যার, টাইম ম্যানেজমেন্ট করেন কখন? 24 ঘন্টা তো স্যার দায়িত্ব নিয়ে থাকতে হয়। দেখুন, একটা কথা আছে যে ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এটা ঘটনা যে বইটা যেটা আমি লিখছি সেটা লিখতে আমার দীর্ঘ 4 বছর লেগে গেছে। তার একটা মেন কারণ হচ্ছে যে আমাদের যে ধরনের কাজ সেটাতে ইটস এ 24x7 জব, সময় পাওয়া খুব মুশকিল। কিন্তু তার মধ্যেও কিছু কিছু সময় আমি বার করতে পেরেছি। কিছু কিছু সময় থাকে যখন দেখবেন ভীষণ ব্যস্ততা থাকে, কোনো একটা সেরকম ইম্পর্টেন্ট কেস হয়ে গেছে, রাত দিন সেটাতে লেগে থাকতে হচ্ছে, হয়তো কোনো একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়েছে যেখানে ফোকাস করতে হচ্ছে, বারবার সেই জায়গাটাতে যেতে হচ্ছে। অনেক সময় এরকম হয় যে মানে অফিস ওয়ার্ক যেটা আছে সেটাই খুব বেশি রকম কাজ আছে, এই ধরনের জিনিস যেমন হয়, তেমনি অনেক সময় এরকম হয় যখন একটু সময় পাওয়া যায়, হয়তো একটু লিন পিরিয়ড যাচ্ছে, যখন সেরকম কোনো একটা সমস্যা কিছু নেই। সব পেশাতেই এটা হয়, কিছু কিছু সময় খুব বেশি অ্যাক্টিভিটি থাকে, কিছু কিছু সময় একটু কম অ্যাক্টিভিটি থাকে। তো যখন কম অ্যাক্টিভিটি হতো তখন একটু লেখাটা এগিয়ে নেওয়ার চেষ্টা করতাম, আর কখনো কখনো এরকম হয়েছে 3-4 মাস কিছুই লিখতে পারিনি। কিন্তু যতটা যেখানে সময় পেয়েছি, গাড়িতে যেতে যেতে বা হয়তো ধরে নিন কোনো একটা ডিউটিতে যেতে হচ্ছে, 2-3 ঘন্টা গাড়িতে করে ট্রাভেল করতে হচ্ছে, সেই সময় লেখার চেষ্টা করেছি। সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে লেখার চেষ্টা করেছি, বা যখন হয়তো ধরে নিন একটু কোনো একটা জায়গাতে আছি, একটু রাত জাগতে হচ্ছে, তখন যতটা সময় পেয়েছি, যেরকম পেয়েছি লেখার চেষ্টা করেছি। তো যাই হোক, 4 বছর ওই জন্য লেগেছে কারণ পুলিশের চাকরিটা ওরকমই আছে। যদি অন্য কোনো পেশায় থাকতাম হয়তো আর একটু আগে করতে পারতাম। স্যার, আপনার আসন্ন যে বইটা প্রকাশিত হতে চলেছে স্যার, ওটা নিয়ে যদি কিছু বলেন আমাদেরকে। দেখুন, আমার চাকরির শুরুটা হয়েছিল মাওবাদী অধ্যুষিত লালগড়ে। আমি ওখানে অ্যাজ এ ডিএসপি প্রফেশনাল ছিলাম, তারপরে আমার প্রথম পোস্টিং ওখানেই হয়। তো যে বইটা আমি লিখেছি সেটা হচ্ছে ওই যে মাওয়িস্ট মুভমেন্ট যেটা হয়েছিল, আমার নিজের চোখে যেটা যতটা দেখা, এবং আমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো তার উপর আধার করে লিখেছি। বইটা একটা ফিকশনের, মানে ইটস এ ওয়ার্ক অফ ফিকশন, কিন্তু রিয়েল লাইফ যে ইনসিডেন্টগুলো হয়েছে তার উপর আধার করে আমি বইটা লিখেছি। শুধু আমার অভিজ্ঞতা বা পুলিশ মহলের যে অভিজ্ঞতা ছিল বা যে জিনিসগুলো দেখেছিলাম সেটাই নয়, একটা সময়ের পর অনেক মাওয়িস্ট ছিল যারা আস্তে আস্তে সারেন্ডার করেছিল, আমাদের হাত ধরে কেউ সারেন্ডার করেছিল, বিভিন্ন অফিসার্সদের হাত ধরে করেছিল, নানা রকমভাবে করেছিল। তো তাদের যে অভিজ্ঞতা, তারপরে ওদের মুখ থেকে আমরা শুনেছিলাম, জেনেছিলাম।
তো তাদের পরিপ্রেক্ষী থেকে এই যে আন্দোলনটা ছিল, তাদের জীবনটা কীরকম ছিল, তারা কি কি অভিজ্ঞতা তাদের ছিল, সেইগুলোকে এবং আমার নিজের অভিজ্ঞতা বা আমাদের পুলিশের তরফ থেকে যে জিনিসগুলো দেখা, যেরকমভাবে ঘটনাক্রম হয়েছিল, সেইটার উপর আধার করে আমি এই বইটা লিখেছি। এসেনশিয়ালি বইটাতে একজন পুলিশ অফিসার আছে, কয়েকজন মাওয়িস্ট আছে, তাতে মেল ক্যারেক্টার্স আছে, ফিমেল ক্যারেক্টার্স আছে। তো বইটা বেসিক্যালি হচ্ছে যে কীরমভাবে মাওয়িস্ট মুভমেন্টটা যেটা হয়েছিল লালগড়ে, সেটা এদের জীবনকে কীরকম করে এফেক্ট করছে, এবং ওরা যে সব সিদ্ধান্তগুলো নিচ্ছে, ওদের যে অ্যাক্টিভিটিগুলো আছে, সেটা মাওয়িস্ট মুভমেন্টটাকে কীরকমভাবে প্রভাবিত করছে, এটার উপরই বইটা লেখা আছে। স্যার খুব জানার ইচ্ছে স্যার, আমাদের কলকাতা তো 12 মাসে 13 পার্বণের একটা শহর রাজ্য, তো স্যার এত উৎসব, এই সব কিছু নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো আপনাদের ঘাড়েই আছে স্যার, ভিড় থেকে শুরু করে পরিবহন সব কিছু। স্যার এই ম্যানেজমেন্টটা করানোর জন্যে আপনাদের কি কোনো স্পেশাল ট্রেনিং করানো হয়? দেখুন, আমাদের যে ট্রেনিং হয় তার মধ্যেই এই ব্যাপারগুলোকে ইনকর্পোরেট করে দেওয়া হয়। এবার যখন কোনো বড় উৎসব থাকে, সেটা দুর্গাপুজো হোক বা এখন রিসেন্টলি যেমন ক্রিসমাস কার্নিভাল আছে, তখন তার আগে থেকে যারা আয়োজক হচ্ছেন তাদের সাথে আমাদের নিয়মিত মিটিং হয়। কোথায় অনুষ্ঠানগুলো করা হবে, ক্রাউড ফ্লো কীরকম হবে, কোন দিক দিয়ে লোকজন ঢুকবে, কোথা দিয়ে বেরোবে, এই সব কিছু খুব মানে ডিটেলসে আলোচনা করা হয়। এটার পরে আমাদের মোটামুটি একটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমাদের তরফ থেকে বার করা হয়। সেখানে ব্রিফিং হয় ফোর্সদের, কার কি দায়িত্ব আছে। অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, যে পুরো জায়গাটা যেখান দিয়ে লোকজন আসছে যাচ্ছে সব কিছু মিলিয়ে বিভিন্ন জোনে ভাগ করা হয়। আর প্রত্যেকটা জোন এক একজন অফিসার, সে সিনিয়র অফিসারও হতে পারে, তাদের দায়িত্বে দেওয়া হয়। তো এইভাবে আমরা পুরো ব্যাপারটা পরিচালনা করি। এবার ধরে নিন, যখন ঘটনার দিন বা ঘটনার দিনগুলোতে সব অফিসার্সরা ওখানে থাকে, কার কি শিফট হবে সেই হিসেবে তারা থাকে। আমরা দেখি যে আমাদের যে প্ল্যান আছে সেই হিসেবে ব্যাপারগুলো হচ্ছে কিনা। যদি কখনো মনে হয় যে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম ব্যাপারটা একটু ভিন্নভাবে হচ্ছে, তখন অ্যাকর্ডিংলি সেটাকে আবার চেঞ্জ করা হয়। যেখানে মনে হচ্ছে যে একটু ফোর্স বেশি দেওয়ার প্রয়োজন আছে, সেখানে ফোর্স বেশি দেওয়া হয়। রিজার্ভ ফোর্সেস কিছু থাকে, তো এরকমভাবে পুরো আর কি রাত দিন লেগে থেকে ব্যাপারগুলো করা হয়। স্যার কখনো মনে হয় না স্যার, যে পরিবারকে ছেড়ে যখন আপনারা পুরোটাই সবসময়, সেটা দুর্গাপুজো বলুন, নিউ ইয়ার ইভ বলুন, আমরা তো স্যার বাড়িতে ফ্যামিলি মেম্বার সকলের সঙ্গে থাকতে পারি, কোথাও গিয়ে খারাপ লাগা থাকে না? না সেটা অভ্যস্ত হয়ে যায় না? দেখুন, আস্তে আস্তে আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। আমরাও শুধু যে অভ্যস্ত হয়েছি তা না, আমাদের ফ্যামিলিজরাও অভ্যস্ত হয়ে গেছে। তো ব্যাপার হচ্ছে যে এটার মধ্যেই ফ্যামিলি টাইম একটু বার করে নেওয়ার চেষ্টা করতে হয়। আমি বললাম যে শিফটসেও অনেক সময় ডিউটি হয়, সেটা খুব সিনিয়র লেভেলসে যদিও সম্ভব হয় না, কিন্তু ধরে নিন যে সময়টাতে শিফট নেই সেই সময় একটু ফ্যামিলির সাথে বেরিয়ে আসা যেতে পারে, তারপর আবার ডিউটি ধরতে হয়। তো দুটোকে তালমেল করেই চলতে হয়। স্যার ইতিমধ্যেই আমাদের শহরে আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে তো প্রচুর সাইবার ক্রাইম দেখতে পাচ্ছি, এবং একই সঙ্গে স্যার মানে সেটা যতখানি বাড়ছে, একই সঙ্গে নারীদের প্রতি বিভিন্ন রকমের অপরাধও বাড়ছে। স্যার এইগুলোকে নিয়ে আমাদের ডিপার্টমেন্ট বা আপনারা কি কি স্টেপ নিচ্ছেন বা কি করছেন এগুলো নিয়ে যদি বলেন? দেখুন, এগুলো টু প্রংড অ্যাপ্রোচ রাখার চেষ্টা হয়। একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা হচ্ছে যদি ঘটনা ঘটে থাকে সেটার প্রপার ইনভেস্টিগেশন। প্রিভেন্টিভে আগে আসি। নারী নিরাপত্তার পরিপ্রেক্ষিতে যেমন যখন ফেস্টিভ সিজন থাকে তখন স্পেশাল কিছু ফোর্সেস আমরা রাখি, যাদের কাজই হচ্ছে ইভ টিজার্স এদের উপর নজর রাখা। ইদানিংকালে দেখবেন একটা পিঙ্ক মোবাইল বলে একটা নতুন জিনিস পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা ছাড়া পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য পুলিশের তরফ থেকে একটা উইনার স্কোয়াড করা হয়েছে, যেখানে ধরে নিন কিছু মহিলা পুলিশ, তাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তাদের পোশাকের থেকেও বোঝা যাচ্ছে যে তারা একটু আলাদা, অন্যান্য যে নর্মাল পুলিশ যারা ডিউটি করছে, নর্মাল ডিউটি করছে তাদের থেকে আলাদা। তো তাদের কাজ হচ্ছে স্পেসিফিক্যালি মহিলারা কতটা সেফ ফিল করছেন, তাদের সাথে গিয়ে কথা বলা, দেখা যাতে কোন কোন জায়গাগুলোতে ওদের একটুখানি থ্রেটটা বেশি আছে। এছাড়া ওভারঅল আপনি বলতে পারেন যে রিসেন্ট টাইমসে বিশেষ করে রাত্রির বেলা সেই সব জায়গায় যেখানে মহিলাদের যেতে হয় চাকরি সূত্রে হোক বা অন্যান্য ব্যাপারে হোক, বিশেষ করে বিধাননগরে যেটা আমরা করি, সেটাতে আমরা পেট্রোলিং অনেক বাড়িয়ে রেখেছি।
বিভিন্ন জায়গাতে সিনিয়র অফিসার্সরাও যাচ্ছে, গিয়ে মহিলারা যেখানে কাজ করছেন তাদের সাথে কথা বলছে যে তাদের সব ঠিকঠাক আছে কিনা। কোনো এরকম জায়গা তো নেই যেখানে হয়তো তারা কোনো রকমের প্রবলেম ফেস করছে, সেটা বাস ধরতে গিয়ে হতে পারে বা কোথাও যাওয়ার সময় হতে পারে। নানা রকমভাবে আমরা এই জিনিসটা চেষ্টা করি। এছাড়া নানা রকমের অ্যাওয়ারনেস আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে, সেটা বিধাননগর পুলিশ হোক বা ডিস্ট্রিক্ট পুলিশ যেগুলো আছে সেই ইউনিটসদের, তাদের প্রত্যেকেরই আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিজস্ব প্ল্যাটফর্ম আছে বিভিন্ন রকমের। তার মাধ্যমেও আর কি নানা রকমের যে প্রকল্প আছে মহিলাদের সুরক্ষার জন্য, সেগুলোকে প্রচার করা হয়। এছাড়া দেখুন, প্রত্যেক জেলাতে পুলিশ কমিশনারেটে পশ্চিমবঙ্গ পুলিশের কন্ট্রোল রুম আছে। 100 ডায়ালটা খুব অ্যাক্টিভ আছে আমাদের রাজ্যে। যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে তারা 100 ডায়াল অবশ্যই জানাতে পারে। এছাড়া আরও ধরে নিন কিছু কিছু ডিস্ট্রিক্টসে কিছু স্পেশাল অ্যাপস করা আছে, সেটার মাধ্যমে কোনো মহিলার যদি কোনো সমস্যা থাকে তারা এসওএস করতে পারে। করার সাথে সাথে দেখবেন ওখানে কন্ট্রোল রুমের মাধ্যমে কনসার্ন পুলিশ স্টেশন হোক, তাদেরকে জানানো হয়। পুলিশ স্টেশন তাদের যে নিয়ারেস্ট পেট্রোল ভেহিকেল আছে তাদের জানানো হয়। আমরা অনেক সময় এরকম কিছু কিছু কলস পাই যেখানে এই ধরনের ব্যাপার আসছে। ইনফর্ম করার সাথে সাথে পুলিশ ওখানে পৌঁছানোর চেষ্টা করে আর দেখে যাতে যার প্রবলেম আছে সেটা ইমিডিয়েটলি নিপটে দেওয়া যায়, মিটিগেট করে দেওয়া যায়। এবার ধরে নিন সব কিছু হয়তো প্রিভেনশন দিয়ে সম্ভব হয় না, সেই ক্ষেত্রে মহিলাদের এগেনস্টে যখন ক্রাইম হয়, বিশেষ করে সেই সব ক্রাইম যেগুলো হিনিয়াস, সেইগুলোতে স্পেশালভাবে নজরদারি করা হয়। রিসেন্টলি আপনি যদি দেখেন তাহলে খুব ভালো সাকসেস ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে হয়েছে। দুটো কেসে মানে খুব কুইক ইনভেস্টিগেশন করে, ট্রায়াল করে প্রায় 60 দিনের মধ্যে, 60 ডেজ, অ্যাপ্রক্সিমেটলি 60 ডেজে অলরেডি কনভিকশন হয়েছে, ফাঁসির শাস্তি হয়েছে। তো একটা কথা আছে যে যদি ইনভেস্টিগেশন ভালো হয়, যদি ট্রায়ালটা প্রপারলি তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে এই শাস্তি যারা পাচ্ছে, অপরাধী যত বেশি শাস্তি পাবে, অপরাধ করে পালিয়ে যেতে পারবে না, তত অপরাধ প্রবণতাটা কমে। তো কুইক ট্রায়াল, প্রপার ইনভেস্টিগেশন করার মাধ্যমে এই জিনিসটা আটকানোর চেষ্টা হয়। বিভিন্ন ধরনের কেস আসে যেগুলো একটু বেশি গ্রুসাম বা যেগুলো একটু বেশি ফোকাস করা দরকার, সেগুলো সিনিয়র অফিসার্সরা নিজেরা মনিটরিং করেন যাতে কেসটা প্রপারলি করা হচ্ছে, ইনভেস্টিগেশনে কোনো যেন লুপহোলস না থেকে যায়। এই জিনিসগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে নারী নিরাপত্তাটা যতটা বেশি বাড়ানো যায় সেটা করার। স্যার, এত কিছুর মধ্যে কিভাবে লেখার নেশাটা আপনার লেগে গেল? এটাও তো একটা নেশা স্যার, এটাও একটা অ্যাডিকশান। কী করে স্যার এটা লাগলো? লিখতে আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো। মানে লিটারেচার যে সাবজেক্ট ছিল সেটা আমার পড়তেও ভালো লাগতো। তো সেই হিসেবে সেটা রয়ে গেছে। আমি চাকরি জীবনে জয়েন করার আগে, যখন আমি সিভিল সার্ভিসেস প্রিপারেশন নিচ্ছি, তখনও একটা ম্যাগাজিনের জন্য আমি কিছু আর্টিকেলস লিখতাম। আর তারপরে আমার প্যারেন্টস আমাকে মোটিভেট করেছিল, বিশেষ করে এই জঙ্গলমহলে আমার যে অভিজ্ঞতা সেইটাকে লেখার ব্যাপারে ওনারা অনেকটাই মোটিভেট করেছিল। তো এইভাবেই হয়েছে বলা যেতে পারে। স্যার, সম্প্রতি আপনি বৃন্দাবন গিয়েছিলেন ঘুরতে। স্যার, ওখানে অনুভূতিটা ঠিক কেমন হলো? মানে এত কিছু, মানে অদ্ভুত একটা পেশার সঙ্গে জড়িত, তারপরে বৃন্দাবনের অনুভূতি আপনার মুখ থেকে শুনতে চাই। দেখুন, আমাদের পরিবার বৈষ্ণব মতে আছে, তো সেই জন্য বৃন্দাবন কার্তিক মাসে যাওয়ার একটা চেষ্টা সবসময় থাকে। পরিবারের তরফ থেকে সেটা প্রতি বছরই যাওয়ার সম্ভব হয়, কিন্তু আমার যেহেতু পেশাগতভাবে সবসময় ছুটি পাই না বলে প্রায় যেতে পারি না। এইবার ছুটি পেয়েছিলাম, যেতে পেরেছি, অনুভূতি খুবই ভালো। বৃন্দাবন বা ওই ব্রজমণ্ডল, সেখানে আরও অনেক জায়গা আছে, বারসানা থেকে শুরু করে আপনার গোবর্ধন, রাধাকুণ্ড, সব কিছু দেখতে যেতে একটা আলাদা অনুভূতি হয়, খুব ভালো লাগে, ভালো লেগেছে।